আমি তো অবাক হয়ে যাচ্ছি, আপনার কাছে এখনো কোনো ইনস্ট্রাকশন আসেনি? হ্যাঁ, ইনস্ট্রাকশন পেয়েছি। আমাদের তো এখন কনসার্ট পার্টির সঙ্গে কথা বলতে হবে। আর অ্যাকচুয়ালি দেখুন, কোনো অফিসিয়াল কমপ্লেন আমাদের কাছে কিন্তু এখনো জমা পড়েনি। হ্যাঁ, আমরা তদন্ত করছি, কিন্তু তদন্ত না করে তো এখনই কাউকে অপরাধী বলে ধরতে পারবো না। অফিসিয়াল কমপ্লেন নেই? অফিসিয়াল কমপ্লেন আমি করে দিচ্ছি। আপনি কি করে করবেন? আপনি তো ভিকটিম নন। দেখুন, মানছি আমি পুলিশ নই, কিন্তু নিয়ম কানুন আমিও জানি। ভিকটিম না হলে যে এফআইআর করতে পারবো না সেটা তো নয়। আচ্ছা, আপনার অসুবিধাটা কোথায় হচ্ছে একটু বলবেন প্লিজ? দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, গ্রামে এরকম একটা ঘটনাকে নিয়ে অশান্তি হয়েছিল সেটা জানি, কিন্তু তারপর তো সব মিটমাট হয়ে গেছে। আমার কাছে এরকমই খবর আছে। তার মানে আপনি সব জানেন, আপনি শুনেছেন ঘটনাটা, তারপরেও আপনি নিজে গিয়ে দেখার প্রয়োজন মনে করেন নিজে কি ঘটনা ঘটেছে আর কি হয়েছে। আচ্ছা, আপনি তো এই জায়গায় দায়িত্বে আছেন, তার মানে আপনার জানা উচিত না যে কোথায় কি ঘটনা ঘটেছে? আপনার নিজে গিয়ে দেখা উচিত ছিল না? ও, তাহলে আপনি কি আমাকে আমার দায়িত্ব সম্পর্কে সচেতন করছেন? হ্যাঁ, আপনার যদি দায়িত্ববোধ না থাকে তাহলে তো আমাকে সচেতন করতে হবে বই কি। আপনি তো জানেন, আপনি তো তাকে একবার অ্যারেস্টও করেছিলেন, অপরাধীকে, এবং নিয়ম মাফিক উনি বেলও পেয়ে যান 3 মাসের মাথায়, এবং সেই একই মানুষ এই ঘটনাটা ঘটিয়েছে। সব জানা সত্ত্বেও আপনি নিজে জাননি। কেউ যেহেতু আপনাকে কোনো অভিযোগ করেননি, আপনি ভেবে নিয়েছেন যে সমস্ত ব্যাপার মিটে গেছে, মানে আপনি কল্পনা করে নিয়েছেন। আসল ব্যাপারটা হলো আপনি ঝামেলা জড়াতে চাননি, তাই তো? কিন্তু কি বলুন তো স্যার, আমি না চাই আপনি আপনার দায়িত্বটা পালন করুন। দেখুন, আপনি আমাকে আমার দায়িত্ব শেখাবেন না, ঠিক আছে? আপনার যদি দায়িত্ববোধ না থাকে তাহলে তো আমাকে শেখাতে হবে বই কি। হ্যাঁ, তা না হলে এরকম একটা ঘটনা, যে ঘটনা এখানে ঘটেছে, আর এই ব্যাপারে কলকাতা থেকে আপনার কাছে ইনস্ট্রাকশন আসবে, সেটা ভেবে দেখেছেন একবারও? কলকাতা থেকে কোনো রকম কোনো ইনস্ট্রাকশন আসেনি। হ্যাঁ, তবে একটা মেল এসেছে। হ্যাঁ, তাতে বলা হয়েছে গ্রামে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমি পূর্ণ তদন্ত করে এক্স্যাক্টলি রিপোর্ট আমি যেন জমা দিই। তো দেব, রিপোর্ট দেওয়ার সময় তো আর পালিয়ে যাচ্ছে না। তার মধ্যে আপনি থানায় ঢুকে একজন ডিউটি অফিসারকে হুমকি দিচ্ছেন, আপনি বলে দিচ্ছেন যে আমি পরপর কি কি স্টেপ নেব। তা তো আর হতে পারে না। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন আপনি কি এখানে ছিলেন? ঘটনার সময় ওখানে আমি ছিলাম কি ছিলাম না, কি ঘটনা ঘটেছে, কে কাকে মারার চেষ্টা করেছে, আমি কি ব্যাপারে এফআইআর করবো, আমি না এসব ব্যাপারে আপনাকে কিছুই বলতে চাই না। আমি শুধু এফআইআর করতে চাই, এবং আপনি এই ব্যাপারে আমাকে বাধা দিতে পারেন না। আর আমি চাই 24 ঘন্টার মধ্যে অপরাধী ধরা পড়ুক। আমি তার অপেক্ষাতেই থাকবো। দিন, আমাকে খাতাটা দিন, কোথায় এফআইআর করতে হবে আমাকে দিন। অক্ষয়বাবু, জিডির খাতাটা দিন। আপনি একটা কাজ করুন, আপনি বরং একটা জিডি করে দিয়ে যান, এফআইআর করার দরকার নেই। শুনুন, আমি না এফআইআর করতে চাই, জিডি করতে চাই না। আর এফআইআর করতে আপনি আমাকে বাধা দিতে পারেন না। আর কোন কেসে এফআইআর করতে হয়, কোন কেসে জিডি করতে হয়, সেটা না আমারও খুব ভালো করে জানা আছে। আর আপনি আমাকে এই বিষয়ে বাধা দিতে পারেন না। আপনি কি নিজে কেসটা লিখবেন নাকি? হ্যালো, অমিত সেনগুপ্ত বলছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। মেলটা পেয়েছেন? হ্যাঁ স্যার, আমি মেলটা কালকেই পেয়েছি। আমি আজ থেকেই এনকোয়ারি শুরু করতাম স্যার। এই কেসটা কিন্তু কোনোভাবেই ফেলে রাখা যাবে না। এটা অ্যাটেম্প্ট টু মার্ডার কেস। যত তাড়াতাড়ি সম্ভব নিজেরা উদ্যোগ নিয়ে এই কেসের সমস্ত ডিটেলস রিপোর্ট আমাকে দেবেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকিউজ যাতে ধরা পড়ে, এবং ঘটনার সময় কেউ যদি এফআইআর করে থাকে তার ইন ডিটেলস আমার চাই। হ্যাঁ স্যার, একজন এসেছেন, কিন্তু তিনি ঘটনার সময় ছিলেন কি ছিলেন না তা আমি জানি না স্যার। এত বড় একটা ঘটনা ঘটেছে, সেই সময় আপনি কোথায় ছিলেন? যে এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেই এলাকায় আপনার ভূমিকাটাই বা কি? না না, মানে স্যার, কোনো মানে টানে নয়। আমি আপনার কাজের কোনো মানেই বুঝতে পারছি না, তাই আপনার কাছে কাজের মানেটা জানতে চাইছি। স্যার স্যার আপনি আপনি স্যার একটুখানি অপেক্ষা করুন স্যার। 2 দিনের মধ্যে আমি আমার এনকোয়ারি রিপোর্টটা আপনাকে দিয়ে দিচ্ছি স্যার। স্যার আমি স্যার আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করব স্যার। স্যার, যারা এর সঙ্গে জড়িত আমি কথা দিচ্ছি স্যার, সেই অ্যাকিউজ যাতে ধরা পড়ে তার আমি সমস্ত রকম চেষ্টা করব স্যার। আচ্ছা, আপনি বললেন যে ওদের পক্ষ থেকে কেউ একজন এসছে। কে এসছেন? মানে নাম কি? তিনি কি আছেন এখন নাকি? হ্যাঁ স্যার, উনি এখানেই রয়েছেন। হ্যাঁ
হ্যাঁ ওই ওই একুশ ভদ্রলোকের মেয়ে হবেন, উনি আগেও এখানে এসেছিলেন। আচ্ছা আপনার নামটা কি? শবনম খাতুন। স্যার স্যার উনি বলছেন ওনার নাম শবনম খাতুন। শবনম খাতুন, হ্যাঁ ফোনটা দিন ওনাকে। হ্যাঁ ধরুন, স্যার আপনার সাথে কথা বলবেন। হ্যালো। তুমি আমার কাছেই এসেছিলে রাহুলের সাথে। হ্যাঁ অমিত স্যার বলুন। আমি বলে দিয়েছি যাতে দুদিনের মধ্যে এনকোয়ারি রিপোর্ট আমাকে দেওয়া হয় এবং সমস্ত ঘটনা নিরিখে অ্যাকিউজ যাতে ধরা পড়ে সেটা নিশ্চিত করার জন্যই ফোনটা করেছিলাম। স্যার আপনি খুব ভালো সময় ফোন করেছেন। অনেকেই তো আছে সাধারণ মানুষের কথার কোনো দাম দেয় না। আমি সবার কথা বলছি না স্যার, একটু আগে এখানে আমার তর্কযুদ্ধ চলছিল। আরে আরে আপনি এসব কী সব বলছেন? স্যার এক মিনিট স্যার, আর বলছি আপনি যখন স্যারের সাথে ফোনে কথা বলছিলেন আমি কিন্তু কোনো ইন্টারাপ্ট করিনি, তাই আশা করব আমিও যখন স্যারের সাথে কথা বলবো আপনি মাঝখানে কোনো কথা বলবেন না। বলুন অমিত স্যার। এটা অনুমান করেই আমি নিজে ফোনটা করেছি। তোমার কোনো রকম অসুবিধা হলে তুমি আমাকে বলবে, আর আমি চাই ঘটনার সঠিক তদন্ত হোক এবং অপরাধী শাস্তি পাক। স্যার আমিও ঠিক তাই চাই। ঘটনাটা কি ঘটেছে সেটা যেমন আমরা জানি, আমি চাই পুলিশও তাই জানুক। স্যার আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব অপরাধী ধরা পড়ুক। দেখুন আমি কিন্তু সব কাজকর্ম ফেলে এই গ্রামে পড়ে আছি শুধু এটা দেখার জন্য যাতে অপরাধী শাস্তি পায়, ভিকটিম যাতে ন্যায় বিচার পায়। অমিত স্যার আপনি আমার জন্য অনেক করেছেন, যা করেছেন তার কোনো তুলনা হয় না। না না, এটা আমাদের ডিউটি, এটাকে এত বড় করে দেখার কিছু নেই। স্যার ছোট ছোট জায়গায় যদি সবাই তার ডিউটি পালন করে তাহলে আমাদের বড় জায়গায় যেতে হয় না, কিন্তু কি বলুন তো সবাই তো তাই করে না, তাই আমাদের আপনাদের কাছে যেতে হয়, বড় জায়গায় যেতে হয়। আপনাদের মতো অনেক মানুষ আছে যারা আমাদের পাশে দাঁড়ান, তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট স্যার, দেখবেন যাতে ছোট ছোট জায়গাগুলোয় কাজ হয়, যাতে সাধারণ মানুষকে হ্যারাস না হতে হয়। দেখুন সবাই তো আর পারে না না বড় জায়গায় যেতে, তখন তাদেরকে দরজায় দরজায় ঘুরতে হয় ন্যায় বিচার পাওয়ার জন্য। না না, তুমি ঠিকই বলেছো, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। তবু কোথাও কোথাও ভুল ত্রুটি থেকে যায়, আমরা সব রকম চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে আপনি দাঁড়িয়ে কেন? আপনি বসুন প্লিজ, প্লিজ আপনি বসুন। দেখুন আপনি কিছু মাইন্ড করবেন না, হ্যাঁ আমরা আপনাকে সমস্ত রকমভাবে কোঅপারেট করব। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। দেখুন সরাসরি আপনার কাছে এই ফোনটা না এলে তো আপনি আমার সাথে কোঅপারেটটা করতেন না। আসলে কি বলুন তো, কিছু মানুষ থাকে না যাদের একটু নড়ে চড়ে বসতে অসুবিধা হয়, আবার কিছু কিছু মানুষ থাকে যারা এই আপনাদের মতো লোকেদের নড়ে চড়ে বসতে সাহায্য করে, আমি আবার তাদের মধ্যে পড়ি। কি বলুন তো স্যার, আপনাদের মতো মানুষদের আমি নড়িয়ে চড়িয়ে বসাবো বলেই কলকাতা থেকে এখানে এসে বসে আছি। আশা করি আপনি আপনার কাজটা করবেন যত তাড়াতাড়ি সম্ভব। আপনি কিছু চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিলাম যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের কাউকে আমরা স্পেয়ার করব না। থ্যাংক ইউ। কিরে কোথায় গেল? এই তোর মাতব্বর মেয়ে কোথায় গেল? হ্যাঁ গেল কোথায়? আমার মেয়ে তোমার বাড়িতে থাকে না, এখানে এসেছে আমার সঙ্গে দেখা করতে। যেখানে গেছে গেছে, তোমার কিসের দরকার? আমার দরকার আছে কি শুনবি এইবার? এই গ্রামে এসেছিস না এইবার? এই গ্রাম থেকে বেরো, ঠ্যাং খোড়া করে রেখে দেবো, দেখিও কি করে আমি গ্রাম থেকে বলছি এই চেষ্টাটা একবারও করো না কিন্তু, তাহলে তোমার ঠ্যাংটা খোড়া করে তুমি বাড়িতে ফিরে আসবে। তোমার কুকীর্তির কথা তো কারো জানতে বাকি নেই, নিজে কোথায় থাকো আগে সেটা দেখো। ওই মুখে মুখে তর্ক করিস না, মুখে মুখে তর্ক করিস বেশি। এবার তোর একদিন কি আমার একদিন? আমার একদিন নিয়ে আমি একদম ভয় পাই না, তোমার একদিন নিয়ে তুমি চিন্তা করো, বুঝেছো? এই কি বললি? আরে বল 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 বল। আমি যা বলেছি না সেটা ভালো করে তুমি কান দিয়ে শুনতে পেয়েছো। বেশি বার বেড়ে গেছিস না? খুব সাহস বেড়ে গেছে না তোর? ওই রঞ্জা আপা তার স্বামী আসে তোর সঙ্গে দেখা করতে আমার বাড়িতে, এত বড় সাহস আমার বাড়িতে আসে। এই বাড়িটা তোমার একার নয়, এত বছর ধরে আমি যখন এই বাড়িতে আছি এই বাড়িটা আমারও, তাই আমার লোকজন দেখা করতে এলে এখানেই আসবে। আমার তো মরার জায়গা নেই যে আমি কোনো গল্পায় পড়ে থাকবো সেখানে গিয়ে তারা দেখা করবে। তোমার গর্তে যখন আছি তখন তো এই গর্তেই লোককে আসবে। এই গর্তে তো আসবে, এই গর্তে আসবে না? হ্যাঁ আমার শত্রুরা আমার বাড়িতে আসবে, আমার শত্রুর বাড়িতে তুই যাবি আর তুই থাকবি আমার কাছে খাবি দাবি কলকলাবি, খাবি দাবি কলকলাবি।
আমার গায়ে তুমি হাত দেবে না একদম। কি করবি? কি করবি হাত দিলে? আমি হাত দেবো না তো কে গায়ে হাত দেবে? কে শাসন করবে তোকে? হ্যাঁ, তুই যা খুশি বলবি, সব করবি, যত রকম ভাবে অপমান করবি, আমি সব মেনে নেবো না? আমি সব মেনে নেবো না? কি ভাবিস? কি ভাবিস তুই? আমি সব মেনে নেবো? হ্যাঁ? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিতে আসো, আমাকে শাসন করতে আসো? হ্যাঁ, তোমার কথা সবাই সব কিছু জানে, কেউ কিছু বলে না বলে তুমি কি ভেবেছো? কি ভেবেছো তুমি? কেউ কিচ্ছু জানে না, সবার সব মনে আছে। তোমার তোমার এখন জেলে থাকার কথা। তুমি যা করেছো না, তোমার এখন জেলে থাকার কথা। তা নয় তুমি এখানে দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর আমাকে শাসন করছো, আমাকে মারছো তুমি। বেশ করবো, দেখি কে বাঁচায় তোকে। কে বাঁচাবে তোর মেয়ে? হ্যাঁ, ওকে তো গিলে খেয়ে নেবো রে। ও যা যা করেছে ওর জন্য আমার সব গেছে, সব গেছে। দেখি তো কে বাঁচায়। আবার আবার আম্মুর গায়ে তুমি হাত তুললে। আর আম্মু, তুমিও বা কেন তো পড়ে পড়ে মার খাও? আম্মু কিসের জন্য? এই, তুই এই বাড়িতে থাকিস না, এই বাড়ির কেউ না। এই বাড়ির কোনো ব্যাপারে তুই নাক গলাবি না, বেরো। একদম না, গায়ে হাত দেবে না। এই বাড়িতে তুমি থাকবে কি থাকবে না সেটা না এক্ষুনি ঠিক হয়ে যাবে। তার আগে তুমি আমার আম্মুর গায়ে হাত দেবে না, সরে যাও বলছি। তুই শেখাবি নাকি আমায়? আমি কার গায়ে হাত দেবো, কি করব না করব, কাকে শাসন করব কি করব না, তুই শেখাবি? তুই তুই কে? তুই কি? হ্যাঁ, তুই তো একটা নষ্ট মেয়ে। হ্যাঁ, ওই বিয়েওয়ালা ছেলেটা রক্ষিত হয়ে আছিস, আবার বড় বড় কথা বলছিস, আমার ধর্ম কর্ম সব শেষ করে দিয়েছিস, আবার এখন বড় বড় কথা বলছিস। বেরো। নর্দমা হয়ে গেছে তোমার মুখটা আম্মু, একেবারে নর্দমা হয়ে গেছে। তোমার বোঝার মতো ভাবার মতো কোনো বুদ্ধি নেই, কিন্তু আমার তো আছে। তাই আমি বুঝতে পারছি নর্দমাটাকে আমি বন্ধ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই নর্দমাটাকে বন্ধ এই করতে নষ্ট হবে। মেয়ে, এই। একদম আমার গায়ে হাত দেবে না, একদম বাজে বাজে কথা বলবে না, তাহলে কিন্তু আমি কি করবি? বল কি করবি? গায়ে হাত দিবি আমার? দে দে গায়ে হাত। দেব না, তোমার গায়ে হাত আমি দেব না। আব্বু বলে নয়, আব্বু বলে নয়, গলাবাজি করো না আব্বু। তো কারণ তোমার গায়ে হাত দিতে আমার ঘেন্না করে, ঘেন্না। কিন্তু আমি তোমার গায়ে হাত না দিতে পারলেও না, তোমার গায়ে হাত দেওয়ার লোকের অভাব হবে না। লজ্জা করে না তোমার আব্বু? তুমি ইকবাল আমার মতো মানুষকে মেরে ফেলতে চেয়েছিলে, খুন করতে চেয়েছিলে ইকবাল মামাকে। ভেবেছিলে ইকবাল মামা মারা গেছে, কিন্তু কপাল জোরে ইকবাল মামা বেঁচে যায়। তুমি কি ভেবেছো তোমার এই কীর্তি কলমের কথা আমি কোনো কিছুই জানি না? কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না। মিথ্যে, পুরোটা মিথ্যে বলছিস। তোকে যারা বলেছে তারা তোকে মিথ্যে বলেছে। মিথ্যে। নিজের বাপকে বিশ্বাস হয় না, পরের লোকের কথায় বিশ্বাস হয় না। হ্যাঁ, নিজের বাপের প্রতি কোনো শ্রদ্ধাই নেই। হ্যাঁ, পরের লোক যা শুনে সব বলে সব ঠিক, সব। দাঁড়া 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 দাঁড়া, তুই কি ছিলি নাকি ওইখানে? হ্যাঁ, দেখেছিস তুই? তুই কি করে জানলি? হ্যাঁ, প্রমাণ কর, প্রমাণ কর, দেখি। হ্যাঁ, প্রমাণ কর, দেখি। প্রমাণ? প্রমাণ চাইছো তুমি? আবু, প্রমাণ করার জন্য তো সন্দেহ করতে হবে, আর সেই সন্দেহ তালিকাতে না তুমি আছো। আর অন্যায় করো না, আর অন্যায় পারদ বাড়িও না আবু। যত অন্যায় করবে তত শাস্তি পাবে। লজ্জা করে না? এত বড় একটা অন্যায় করার পর আমার আব্বুর গায়ে হাত দিতে তোমার লজ্জা করে না? এই মেয়েকে বলো মুখ বন্ধ করতে। অনেক আজে বাজে কথা বলছে, আজকে কিন্তু এখানে একটা স্পর্শা হয়ে যাবে। একটা বাজে বাজে কথা বলেনি, একটাও বাজে কথা বলেনি। ও যা বলেছে একদম ঠিক বলেছে, সত্যি কথা বলেছে। আমি ভয়ে মুখ বন্ধ করে আছি, যে কথাগুলো আমি বলতে পারিনি ও আজ সেই কথাগুলো এখানে বলেছে। আমি বলতে পারছি না মানে তো এই নয় যে সত্যিটা মিথ্যে হয়ে যাবে। আমার মেয়ে তোমাকে ভয় পায় না কারণ ও এখানে থাকে না, কিন্তু কিন্তু আমার এতটাই দুর্ভাগ্য যে আমাকে এখনো এখানেই পড়ে থাকতে হয়। খুব বেশি দিন না আম্মু, আর খুব বেশি দিন না, খুব বেশি দিন আর তোমাকে এভাবে এখানে পড়ে থাকতে হবে না। কি হবে? কটা দিন পরে কি করবি?
মানে তারপর আর কি কি করবি? মানে তোর কি হবে? 4টে পাকনা গজাবে নাকি? পাকনা আমার আগেই গজিয়ে গেছে আব্বু। পাকনা গজিয়ে গেছে বলেই না এখান থেকে উড়ে আমি অন্য কোথাও যেতে পেরেছি। আসলে কি বলতো, আমি না আমার আম্মুটাকে খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। তাই আমি চাই না আমার আম্মু সারাটা জীবন এখানে পড়ে থাকুক। কিন্তু তোমার সারাটা জীবন কি হবে আব্বু, সে বিষয়ে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ এই, আছে। তুই কি বলতে চাইছিস? কি কি বলতে চাইছিস? একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না আব্বু। কি ভেবেছো তুমি, কি ভেবেছো? আম্মুকে মারতে মারতে তোমার গায়ে হাত দেওয়াটা একটা অভ্যেস হয়ে গেছে। আমার গায়ে যদি হাত দাও না, তোমার হাত আমি দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে দেবো। আমার গায়ে যদি হাত দাও না, আমার হাত আমি দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে দেবো। আমার গায়ে যদি হাত দাও না, আমার হাত আমি দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে দেবো। কি বলো তো আব্বু, সারা পৃথিবী তোমাকে অস্বীকার করলেও না আমি তোমাকে অস্বীকার করতে পারবো না। আমি তো তোমার মেয়ে না, আমার জন্মসূত্রে তুমি জড়িয়ে আছো, জড়িয়ে আছো তো আম্মু। তো কি করব বলো? তাই নিজের স্বার্থে, নিজের জন্য আমি আমার জন্ম পরিচয়টাকে শুদ্ধ করতে চাই। আসলে কি বলতো, তোমার মেয়ে হিসেবে তো আমার তো একটা কর্তব্য আছে। আমি আমার কর্তব্যের জন্য তোমাকে আমি সংশোধন করতে চাই। হ্যাঁ আব্বু, আমি চাই তুমি একটা ভালো মানুষ হও। আর সেই দিনটা আসবে, সেই দিনটা খুব শিগগিরই আসবে। আর সেই দিনটার অপেক্ষায় আমি আছি, আমার আম্মু আছে। আমিও চাই যে তুমি তুমি ভালো মানুষ হও। আমিও যাতে অন্য মেয়েদের মতো তোমাকে নিয়ে গর্ব করতে পারি। আমি জানি আমার আম্মুও মনে মনে সেই স্বপ্ন দেখে। আমি জানি সেই দিনটা যখন তোমার কাছে আসবে আব্বু, সেই দিনটাকে তুমি অস্বীকার করতে পারবে না। সেই দিনটাকে তোমাকে মেনে নিতেই হবে। আমার আম্মু স্বামীর ভালোবাসা পাবে, আমার আম্মু সুখে সংসার করবে, আর আমি আব্বু পাবো আমার আব্বু। আর সেই দিনের অপেক্ষায় আমি আর আম্মু থাকবো আব্বু, আমি আর আম্মু থাকবো। আমি চাই তুমি একটা ভালো মানুষ হও। সেই দিনটা আসবে, সেই দিনটা খুব শিগগিরই আসবে। আর সেই দিনটার অপেক্ষায় আমি আছি, আমার আম্মু আছে। আমিও চাই যে তুমি তুমি ভালো মানুষ হও। আমিও যাতে অন্য মেয়েদের মতো তোমাকে নিয়ে গর্ব করতে পারি। কেতাবি ভাষা বলছে, যে ভাষা বোঝা যায় না, বইয়ের ভাষা, যেটাকে বুঝতেই পারে না। না ঢং, বিজ্ঞ, কিছু বুঝতে পারবো না তো আমি। কেতাবি, এইটা কোনো কেতাবি বইয়ের ভাষা কিংবা কোনো ঢং নয়। না। এটা একটা শিক্ষিত মানুষের ভাষা। তুমি চাও বা না চাও, আমি তো শিক্ষা জগতে ঢুকে গেছি, তাই সেই জগৎটাকে আমি অসম্মান করতে পারবো না আব্বু। আসলে কি বলতো, এই বাড়িতে জন্মেও আমি তোমার ভাষা পাইনি। আশেপাশে তো শিক্ষিত লোকেরা ছিল, তাই শিক্ষিত লোকের ভাষাটা আমি গ্রহণ করেছি। তুমি চাইলেও পারতে, কিন্তু তুমি সেটা গ্রহণ করোনি, তাই সেটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। যেটা বলছি না, এবার কান খুলে শোনো আব্বু। আমি নিজে তোমার শাস্তির ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ আব্বু, আমি আমার কর্তব্য করেছি। আমি যাদের কাছে কৃতজ্ঞ, যাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই, তুমি তাদের ক্ষতি করার চেষ্টা করেছিলে। ইকবাল মামার মতো একটা ভালো মানুষকে খুন করার চেষ্টা করেছিলে। কিন্তু আমার তো একটা কর্তব্য বোধ আছে, আমি আমার কর্তব্য করেছি। হ্যাঁ আব্বু, তুমি কি ভেবেছিলে যে ইকবাল মামার মতো একটা মানুষকে খুন করে তুমি স্বর্গে যাবে? না আব্বু, এভাবে না স্বর্গে যাওয়া যায় না। কিন্তু আমি তোমাকে স্বর্গের রাস্তা দেখাবো। এখন তোমার সঙ্গে যেটা ঘটবে না আব্বু, তুমি সেটাকে আল্লাহর আশীর্বাদ হিসেবে ধরে নাও। রবেউল, থানায় চলো।
কি ব্যাপার বড়বাবু, আপনি এখানে? ও, এই মেয়ে আমার নামে কিছু নালিশ করেছে নাকি আপনার কাছে? আপনি কিছু জানেন না বড়বাবু, সত্যি বলছি, আপনি কিচ্ছু জানেন না। ও শহর থেকে ঘুরে আসার পর থেকে ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, পুরোটা খারাপ হয়ে গেছে। আপনি না, আপনার যদি দরকার থাকে আমার সঙ্গে আপনি থানায় ডাকতেন, আমি এসে আপনার সঙ্গে কথা বলতাম, আপনি যা বলার বলতেন। চলুন গাড়িতে উঠুন, আমাদের সাথে চলুন, চলুন। গাড়িতে তুই তোর নিজের বাপের জন্য এই শাস্তির ব্যবস্থা করেছিস? আমি জানি আব্বু, আজ তুমি আমাকে সব থেকে বেশি ঘৃণা করছো, কিন্তু একদিন তুমি আমাকে ঠিক আশীর্বাদ করবে।